প্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি তোমাদের সাথে আজ আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বহিঃসমূহ। প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি অংশে তোমরা হিসাব, হিসাবের শ্রেণীবিভাগ, হিসাব সমীকরণ ও আরো অন্যান্য বিষয় সম্পর্কে জেনেছ। আজকে আমি তোমাদের আলোচনা করব হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে দেখতে পাচ্ছ, একটু স্ক্রিনের দিকে লক্ষ্য করো। দুতরফা দাখিলা পদ্ধতিতে কোনো লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য সর্বপ্রথমে উক্ত লেনদেনের সাথে সংশ্লিষ্ট দুটি হিসাব খাতকে চিহ্নিত করে এদের প্রত্যেকটিকে কোন শ্রেণীর হিসাব তা নির্ণয় করতে হয়। তারপর নিয়ম অনুযায়ী একটি হিসাবকে ডেবিট এবং সমপরিমাণ অর্থ দ্বারা অপরটিকে ক্রেডিট করা হয়। হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের দুটি পদ্ধতি বা সূত্র প্রচলিত রয়েছে। একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতি। আমরা প্রথমে সনাতন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সনাতন পদ্ধতিকে হিসাবকে সরাসরি তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আরেকটি হচ্ছে কি নামিক হিসাব। আমরা আরেকটু লক্ষ্য করি, ব্যক্তিবাচক হিসাবের সূত্র হচ্ছে ব্যক্তিবাচক হিসাবে সুবিধা গ্রহণকারী হবে ডেবিট এবং সুবিধা প্রদানকারী হবে ক্রেডিট। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। নামিক হিসাবের ক্ষেত্রে সকল প্রকার ব্যয় ও ক্ষতি ডেবিট এবং সকল প্রকার আয় ও লাভ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু নিচের দিকে আসি। আমরা উদাহরণস্বরূপ কয়েকটা যদি আলোচনা করি, দেখো ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো ব্যক্তিবাচক হিসাবে এবং কিভাবে সেটাকে ডেবিট ক্রেডিট করবো, আমরা একটু যদি আলোচনা করি। দেখো যে সাধারণত একটি লেনদেন থেকে দুটি হিসাব বের করা হয় এবং সেই হিসাবটা আমার কোন শ্রেণীর হিসাবের মধ্যে পড়ছে সেটি নির্বাচন করার পর আমাদেরকে এই সূত্রে ফেলে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখি যে এখানে একটি লেনদেন লেখা আছে। দেখো, রহিমকে ৩,০০০ টাকা প্রদান করা হলো। তাহলে এই লেনদেনটি থেকে আমরা দুটি হিসাব বের করতে পারি, যেমন একটি হচ্ছে রহিম হিসাব আর একটি হচ্ছে কি নগদান হিসাব। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে রহিম কোন হিসাব, কোন শ্রেণীর হিসাবের মধ্যে পড়ছে? রহিম হচ্ছে ব্যক্তিবাচক হিসাবের মধ্যে পড়ছে। তাহলে ব্যক্তিবাচক হিসাবের সূত্রটা কি আমরা পেলাম যে সুবিধা গ্রহণকারী ডেবিট। তাহলে যেহেতু রহিমকে টাকা প্রদান করা হচ্ছে, রহিম কি করলো? রহিম সুবিধা গ্রহণ করলো, এই জন্য রহিমকে আমরা কি করব? ডেবিট করব। আর দেখো এখানে আরেকটি হিসাব আছে, সেটি হচ্ছে নগদান হিসাব। তাহলে নগদান কোন হিসাব? নগদান হলো সম্পত্তিবাচক হিসাব। তাহলে সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট আর সম্পত্তি চলে গেলে ক্রেডিট। এখানে রহিমকে টাকা প্রদান করার ফলে কারবার থেকে সম্পত্তি অর্থাৎ নগদ অর্থে চলে গেল, এই জন্য নগদান হিসাব হয়ে যাবে ক্রেডিট। আমরা আরেকটি লক্ষ্য করি, দেখো এখানে লেখা আছে সম্পত্তিবাচক হিসাবের ক্ষেত্রে। তাহলে একটি লেনদেন এখানে আমরা আলোচনা করি। দেখো লেখা আছে যন্ত্রপাতি ক্রয় করা হলো নগদে ৫০,০০০ টাকা। তাহলে এই হিসাবটি থেকে আমরা সঠিক দুটো হিসাব যদি বের করি, একটি হচ্ছে যন্ত্রপাতি হিসাব, আরেকটি কি নগদান হিসাব। তাহলে যন্ত্রপাতি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট আর সম্পত্তি চলে গেলে ক্রেডিট। তাহলে দেখো যন্ত্রপাতি ক্রয় করার ফলে একদিকে যন্ত্রপাতি নগদ আসলো এবং অন্যদিকে হচ্ছে নগদ টাকা চলে গেল। একদিকে যন্ত্রপাতি কারবারে আসলো আর অন্যদিকে নগদ অর্থ কারবার থেকে চলে গেল। তাহলে একদিকে সম্পত্তি আসলো এই জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেলে এই জন্য নগদান হিসাব ক্রেডিট। নামিক হিসাবের ক্ষেত্রে নামিক হিসাব বলতে আমরা বুঝি সকল প্রকার ব্যয়, ক্ষতি, আয়, লাভগুলোকে আমরা নামিক হিসাব বলে থাকি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে দুটি হচ্ছে উদাহরণ দেয়া আছে। নামিক হিসাবের ক্ষেত্রে আমরা যদি একটা লক্ষ্য করি, দেখো লেখা আছে ভাড়া প্রদান করা হলো। তাহলে ভাড়া প্রদান করার ফলে এখানে আমরা সঠিক যদি দুটো হিসাব বের করি, তাহলে একটি হচ্ছে ভাড়া হিসাব আর একটি হলো
নগদান হিসাব। তাহলে ভাড়াটা কি? ভাড়া হলো কারবারের ব্যয়। তাহলে দেখো এখানে আমরা দেখেছি যে নামিক হিসাবের ক্ষেত্রে সব প্রকার ব্যয় ও ক্ষতি ডেবিট। যেহেতু ভাড়া হচ্ছে আমাদের একটি ব্যয়, এই কারণে আমরা ভাড়াকে কি করব? ডেবিট করব। আর ভাড়া প্রদান করার ফলে নগদ টাকা চলে গেল, নগদ হলো সম্পত্তিবাচক হিসাব, এই জন্য নগদান সম্পত্তি চলে গেলে কি হয়? ক্রেডিট হয়, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। আরেকটি যদি আমরা নামিক হিসাবের উদাহরণ লক্ষ্য করি, দেখো এখানে লেখা আছে কমিশন পাওয়া গেল। তাহলে কমিশন পাওয়া গেল, তাহলে এখানে আমরা কি কি হিসাব পাই? একটি হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে কি? কমিশন হিসাব। তাহলে নগদ হলো সম্পত্তিবাচক হিসাব, কমিশন পাওয়ার ফলে আমাদের নগদ টাকা আসছে, এই জন্য নগদান ডেবিট হবে। আর কমিশনটা কি? কমিশন হলো আমাদের আয়। তাহলে আমরা এখানে আয় হলে কি হবে? সকল প্রকার আয় ও লাভ কি? ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখতে পারি কমিশন হিসাব, অথবা এখানে লিখতে পারি প্রাপ্ত কমিশন হিসাব। তাহলে আমরা এটাকে কি করব? ক্রেডিট করব। তো শিক্ষার্থীরা, আমরা সনাতন পদ্ধতিটা আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে যাই আধুনিক পদ্ধতিতে। আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র। দেখো তোমরা প্রথম অধ্যায়ে হিসাব সমীকরণ শিখেছো। হিসাব সমীকরণের সূত্রটি হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস অনার ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু এল প্লাস ওই। তারপরে দেখো শিক্ষার্থীরা, আমরা এটাকে ভেঙে দেখো যে আমরা ওই অনার ইকুইটি চারটি বিষয়ের উপর নির্ভর করে, বা অনার ইকুইটিকে কোন কোন উপাদানগুলো প্রভাবিত করে। দেখো এখানে অনার ইকুইটি প্রভাবিত করে মূলধনের সাথে কারবারের আয় হলে যোগ করতে হয়, ব্যয় হলে বাদ দিতে হয়, এবং মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তাহলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, দেখো এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ এ অ্যাসেট, এল লায়াবিলিটিস, সি হচ্ছে ক্যাপিটাল, আর আমি একটু আগে বললাম যে মূলধনের সাথে আমার কি হবে? আর মানে কি? রেভিনিউ। তাহলে রেভিনিউ আয় কি করব? আমরা যোগ করব, ইতে এক্সপেন্স আমরা বিয়োগ করব, এবং ডিতে ড্রয়িং আমরা বিয়োগ করব। তাহলে এখন আমরা আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে আমরা দেখো এই পদ্ধতিতে আমরা কতগুলো হিসাব পেয়েছি। দেখো এখানে পেয়েছি অ্যাসেট, লায়াবিলিটিস, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ আর এক্সপেন্স, অর্থাৎ উপযুক্ত সমীকরণে হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে। এই 6 ভাগের এই 6টি হিসাবের আমরা ডেবিট নির্ণয় সূত্র আমরা নিচে আলোচনা করি। দেখো শিক্ষার্থীরা, এখানে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে সম্পদ কি হবে? ডেবিট। আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। দায় যদি বৃদ্ধি পায় তাহলে দায় হবে ক্রেডিট, আর হ্রাস পেলে হবে ডেবিট। দেখো শিক্ষার্থীরা, সম্পদের ঠিক বিপরীতটা কি? দায়। অতএব এইটার ঠিক বিপরীতটা এখানে হয়েছে। এবার দেখো মূলধন একটু আমরা আগে আলোচনা করেছি। মূলধন কি? এই যে ক্যাপিটাল। মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে মূলধন কি হবে? ক্রেডিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে কি হবে? ডেবিট হবে। আয় অর্থ দেখো আমরা হিসাব সমীকরণে পেয়েছি কি? রেভিনিউ বা আয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ক্রেডিট হবে, আয় আর হ্রাস পেলে ডেবিট হবে। উপরে দেখো আমরা পেয়েছি কি? এক্সপেন্স মানে হচ্ছে কি? ব্যয়ের ক্ষেত্রে ঠিক আয়ের ঠিক বিপরীতটা হচ্ছে ব্যয়, অতএব এখানে যা হয়েছে সেটার বিপরীত হবে। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট হবে, আর ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। আর মূলধনের ঠিক উল্টোটা দেখো, উত্তোলন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট হবে, আর উত্তোলন হ্রাস হলে ক্রেডিট হবে। এই বিষয়টি তোমাদের খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে, এবং কারণ আমার ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গেলে এই জিনিস যদি তুমি ভুল করো তাহলে আমাদের জাবেদা করতে বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে ভুল হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটি বিষয় শিখব, সেটা হচ্ছে কি? হিসাব চক্র। তাহলে দেখো, হিসাব চক্র বলতে আমরা কি বুঝি? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ প্রক্রিয়া ধারাবাহিকভাবে আবর্তিত হয়। হিসাবরক্ষণ প্রক্রিয়ার এই ধারাবাহিক আবর্তনকে হিসাব চক্র বলে। আমরা একটু হিসাব চক্রটি যদি আলোচনা করি, দেখো এখানে একটি হিসাব চক্র দেয়া আছে। আমরা হিসাব চক্রের ধাপগুলো যদি আলোচনা করি তাহলে হিসাব চক্র সম্পর্কে আমরা
সুন্দর একটি ধারণা পাবো এবং এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে কমার্সের স্টুডেন্ট হিসেবে জানতে হবে এবং হয়তো আমাদের পরীক্ষায় হচ্ছে অবজেক্টিভ কোশ্চেন এখান থেকে আসে। তাহলে দেখো আমরা প্রথম হিসাব চক্রের প্রথম ধাপ কি? লেনদেন শনাক্তকরণ। তাহলে হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। কারবার প্রতিষ্ঠানে কিছু আর্থিক এবং কিছু অনার্থিক ঘটনা ঘটে, এই আর্থিক ঘটনাগুলোকে বলা হয় লেনদেন। এই লেনদেন শনাক্ত করা হচ্ছে হিসাব চক্রের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। লেনদেন শনাক্ত করার পর তার দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ হিসাবের বইতে লিপিবদ্ধকরণকেই বলা হয় জাবেদাভুক্তকরণ। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের খতিয়ানভুক্তকরণ। হিসাব চক্রে এই পর্যায়ে জাবেদাভুক্ত লেনদেন সমূহ হতে সমজাতীয় লেনদেন সমূহকে একই শিরোনামের অধীনে সংক্ষিপ্ত আকারে পাকা বই স্থানান্তর করাই হচ্ছে খতিয়ানভুক্তকরণ। আমাদের তৃতীয় ধাপ দেখো রেওয়ামূল প্রস্তুতকরণ। খতিয়ান সমূহের একটি তালিকা প্রস্তুত করে ডেবিট জেরগুলো ডেবিট দিকে এবং ক্রেডিট জেরগুলো ক্রেডিট কলামে লিপিবদ্ধকরণকে বলা হয় রেওয়ামিল। এই রেওয়ামিলের সাহায্যে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কি? সমন্বয় দাখিলা। সংশ্লিষ্ট হিসাবকালের প্রকৃত আয় ব্যয় নিরূপণের জন্য যদি সংশ্লিষ্ট বছরের কোনো বকেয়া এবং অগ্রিম আয় ব্যয় থাকে, ওই সমন্বয় সমূহ উহা সংশ্লিষ্ট দফার সাথে সমন্বয় করার জন্য যে জাবেদা দাখিলা প্রস্তুত করা হয় তাকে বলা হয় কি? সমন্বয় দাখিলা। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে সমন্বিত রেওয়ামিল। হিসাব চক্রের এই ধাপে সমন্বয় জাবেদাগুলো সংশ্লিষ্ট খতিয়ানে স্থানান্তর করে উক্ত খতিয়ানের জের নিয়ে পুনরায় রেওয়ামিল প্রস্তুত করাকে বলা হয় কি? সমন্বিত রেওয়ামিল। নেক্সট স্টেপ আমাদের কি? আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এই ধাপে একটি নির্দিষ্ট হিসাবকালে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট তারিখে প্রতিষ্ঠান আর্থিক অবস্থা প্রকাশের জন্য কতগুলি বিবরণী প্রস্তুত করা হয়। নেক্সট আমাদের স্টেপ সমাপনী দাখিলা। আর্থিক বিবরণী প্রস্তুতের পর মুনাফাজিত হিসাবসমূহ অর্থাৎ আয় ব্যয়ের হিসাবের উদ্বৃত্ত সমূহ বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় কি? সমাপনী দাখিলা। আমাদের হিসাব চক্রের আরেকটি ধাপ হচ্ছে সমাপনী উত্তর রেওয়ামিল, অর্থাৎ সমাপনী দাখিলার পর হবে সমাপনী উত্তর রেওয়ামিল, অর্থাৎ আয় ব্যয় হিসাব ছাড়া সম্পত্তি দায় দেনা ও মূলধন জাত হিসাবের জের দ্বারা সমাপনী উত্তর রেওয়ামিল প্রস্তুত করা হয়। নেক্সট ধাপ হচ্ছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হিসাব চক্রের সর্বশেষ ঐচ্ছিক ধাপ, যা একটি প্রতিষ্ঠানের পরবর্তী হিসাবকালের শুরুতে করা হয়। তো শিক্ষার্থীরা, তোমাদের বইতে হিসাব চক্র সম্পর্কে আরো সুন্দরভাবে দেয়া আছে, ডিটেইলস ভাবে দেয়া আছে। তোমরা তোমাদের বই থেকে হিসাব চক্র বের করে এটি ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। আজকে এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।